নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন সব বাঙালির প্লাস পয়েন্ট প্রবীর প্লাসের প্রতিদিনের অনুষ্ঠান পাঁচটার প্রবচন। এই পাঁচটার প্রবচনে আজকে আমরা তৃণমূলের অন্দরমহলের কথা বলবো। আপনারা ভালো করেই জানেন, আগেও বলেছি, বহুবার বলেছি যে তৃণমূলের অন্দরমহলের খবর আমাদের থেকে ভালো আপনার কাছে কেউ পৌঁছতে পারবে না। আমরা একেবারে অন্দরমহলের খবর নিয়ে বলছি। আজকে যে কথাগুলো বলছি সে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, তৃণমূল পাখির চোখ করেছে পূর্ব মেদিনীপুরকে, আর টার্গেট করেছে কিন্তু নন্দীগ্রামকে। যে নন্দীগ্রামে 2000-এরও কম ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান, এবং তার হেরে যাওয়া নিয়ে নানা বিতর্ক ওঠে। কারণ তিনি জিতছিলেন, সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত মিডিয়ায় খবর ছড়িয়ে যায়, আপনাদের কাছেও খবর আসে, আমাদের কাছেও খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছেন। পরে কোনো এক অজানা কারণে সেখানে লোডশেডিং হয়, সার্ভার বন্ধ হয়ে যায়। ফলে তারপরে দেখা যায় যে যখন সার্ভার চালু হলো, লোডশেডিং ফিরে এলো, কারেন্ট চলে এলো, তখন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। এবং এইটা নিয়ে ধোঁয়াশা হয়েছে, এই নিয়ে মামলা চলছে। সে মামলার কি খবর সত্যিই আমরা জানি না। বহুবার খবর নিতে গিয়েও আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারিনি। এবং এই মামলা নিয়ে কেউ কোনো মুখও খুলছে না। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে দাঁড়িয়ে জিতে তিনি তার মুখ্যমন্ত্রিত্ব বজায় রেখেছেন। এবার ঘটনা হচ্ছে যে কেন পাখির চোখ মেদিনীপুর। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে দলের সংগঠনের রাশ খানিকটা নিজের হাতে নিয়েছেন, সেদিন থেকে কিন্তু তিনি একেবারে পিন পয়েন্ট করে বুঝতে চেয়েছেন জেলায় কোন কোন জেলায় কি কি সমস্যা। একদম পিন পয়েন্ট করে বুঝতে চেয়েছেন কোন কোন জেলায় কি কি সমস্যা রয়েছে, সেগুলো কিভাবে মেটাতে হবে। অত্যন্ত ধুরন্ধর পলিটিশিয়ান, তীক্ষ্ণ মস্তিষ্কের অভিষেক কিন্তু ঠিক ধরে ফেলেছেন। আমরা আপনাদের আগেই বলেছিলাম যে পূর্ব মেদিনীপুরে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে, এখানে কিন্তু ভূত রয়েছে সর্ষের মধ্যেই। অর্থাৎ দিনের বেলা তৃণমূল করবে, রাত্রিবেলা কিন্তু তারা বিজেপির পার্টি অফিসে গিয়ে গোপন মিটিং করে। এরকম খবর আপনাদেরকে বহু আগেই দিয়েছিলাম। হলদিয়ার নেতা আসগর আলী আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউতে তিনিও বলেছিলেন কথাটা। আমরাও খোঁজ নিয়ে দেখেছি যে সত্যি সত্যি তৃণমূলের এমন বহু জনপ্রতিনিধি আছে, ভোটে জেতা জনপ্রতিনিধি, তারা আছে যারা আঁতাত করে রেখেছে বিজেপির সাথে, বলা ভালো শুভেন্দুর সাথে। শুভেন্দুরই কিছু লোক তৃণমূলে ঢোকানো আছে, কিছু না, আমি বলবো বেশ কিছু লোক তৃণমূলে ঢোকানো আছে। তারা তৃণমূলের টিকিটে দাঁড়ায়, তৃণমূল টিকিটে জেতে, তারপরে তৃণমূলের আভ্যন্তরীণ সমস্ত বিষয়গুলো শুভেন্দুর কাছে গিয়ে উজাগর করে দেয়। এগুলো সব তৃণমূলের বিজেপির ফিট করা লোক, এবং এর জন্য এরা বিভিন্ন রকম উপঢৌকন পান, বিভিন্ন রকম উপঢৌকন পান। এক একজন তৃণমূল জনপ্রতিনিধিদের বৈভব দেখলে চোখ কপালে উঠে যাবে আপনার। তারা এত অর্থ কোথা থেকে পান, এসব দেখলে আপনার চোখ কপালে উঠবে। কিন্তু আমরা আগেও বলেছি, আবার বলছি, নন্দীগ্রামে যদি স্বয়ং নরেন্দ্র মোদী এসে দাঁড়ান, অমিত শাহ এসে দাঁড়ান, তারাও হারবেন। নন্দীগ্রামে এইরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেই নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর কথা ভাবছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার। কেন তিনি নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চান, কেন পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস এই পূর্ব মেদিনীপুরকে, আজ সেটা বলব। দেখুন, পূর্ব মেদিনীপুর কংগ্রেস ঘরানার জেলা বলা যেতে পারে। এখানে সাম্প্রদায়িক রাজনীতির কোনো স্থান কোনোদিন ছিল না। কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জেতার পর থেকে তার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিনের পর দিন উত্তরোত্তর বেড়ে চলেছে। তিনি নন্দীগ্রামে যেখান থেকে তিনি জিতেছিলেন, যে আসন থেকে তথাকথিত জিতেছিলেন বলবো, সেই আসনে অন্তত 25-30% সংখ্যালঘু ভোট আছে। এবং আপনাদেরকে এটা জানিয়ে রাখি, সেই সংখ্যালঘু ভোটের একটা অংশ তারা কিন্তু শুভেন্দু অধিকারীকেই ভোটটা দিয়েছিলেন। কিন্তু ভোট পেয়ে জেতার পর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের দিকে ফিরে তাকাননি। উল্টে তিনি নন্দীগ্রামে যে মুসলমান ফ্যামিলি থেকে তিনি ভোট পেয়েছিলেন, সেই মুসলমানদের সম্বন্ধে নানা রকম কুকথা বিভিন্ন সময় বলে এসেছে। ফলে তার সংখ্যালঘু ভোট কমেছে। সাথে সাথে তিনি যে হিন্দুদের জয়গান করেন, হিন্দুদের কথা বলেন, সেই হিন্দুদের মধ্যেও কিন্তু একটা বিতৃষ্ণা এসেছে এই অতিরিক্ত মুসলিম বিদ্বেষের জন্য। কারণ আগেই বলেছি যে পূর্ব মেদিনীপুর, দুই মেদিনীপুরই আসলে কিন্তু বিপ্লবের মাটি। এখান থেকে স্বাধীনতা সংগ্রামে কিন্তু অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বিপ্লবীরা। এখানকার মানুষ সংগ্রামী মানুষ, লড়াই করা মানুষ। তারা সাম্প্রদায়িক বিভাজনের কথা ভাবেননি,
মাতঙ্গিনী হাজরা যদি সাম্প্রদায়িক বিভাজনের কথা ভাবতেন তাহলে তাকে ওরকম গুলি খেয়ে মরতে হতো না ব্রিটিশের কাছে, কেউ ভাবেননি। কিন্তু শুভেন্দু অধিকারী যখনই তিনি বিধায়ক টিকিটের মানে জিতে গেলেন, তথাকথিত জিতে গেলেন, তারপর থেকে শুরু হলো সাম্প্রদায়িক বিভাজন, হিন্দু মুসলমানের বিভাজন। এবং এই হিন্দু মুসলমানের বিভাজন করতে গিয়ে তিনি একটা বড় অংশের ভোট ইতিমধ্যে খুইয়েছেন কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরের বেতাজ বাদশা বলা হয় শুভেন্দুকে। শুভেন্দু এইখানে যা বলেন সেটাই শেষ কথা। দীর্ঘদিন তিনি তৃণমূলে থাকাকালীন এই পূর্ব মেদিনীপুর তার হাতের তালুর মধ্যে ছিল, নেতারা তাকে সকলে চেনে। ফলে এই নেতাদের সাথে যারা তৃণমূলে আছেন, বিজেপিতে যাননি শুভেন্দুর সাথে, তারাও কিন্তু, যে নেতারা তৃণমূলের, তারাও কিন্তু শুভেন্দুর অনুকম্পায় বেঁচে আছেন। আমি আপনাদেরকে একটা গ্রাফিক্স দেখাতে পারি যেখানে কোথায় কত ভোটে তৃণমূল জিতেছিল, কত ভোটে তৃণমূল হেরেছিল, সেটা আমরা দেখাতে পারি, আমরা দেখাতে চাইও। কিন্তু ঘটনা হচ্ছে যে বেশিরভাগ আসনে যেখানে যেখানে তৃণমূল জিতেছিল, ধরুন মনে করুন যে আসনগুলোতে তৃণমূল জয়ী হয়েছিল, সে আসনের জয়ী প্রার্থীদের উপরেও কিন্তু প্রশ্নচিহ্ন এসে গিয়েছে। হ্যাঁ, প্রশ্নচিহ্ন এসে গিয়েছে। এই জায়গাটা ধরে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু এই যে দিনে তৃণমূল রাতে বিজেপি, এই সব মানুষগুলোকে ইতিমধ্যে আইডেন্টিফাই করে ফেলেছেন। আমরা বলতে পারি এটা যে তৃণমূলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে তাতে কিন্তু আপনারা বেশ অবাক হবেন, কারণ তৃণমূল কিন্তু এবার পূর্ব মেদিনীপুরে বিশেষ করে প্রায় 70-80% নতুন মুখ আনবে। অর্থাৎ যারা বিজেপির সাথে তলায় তলায় যোগাযোগ রেখেছে তাদেরকে এবার তৃণমূল ছাঁটবে। সেটা সারা পশ্চিমবাংলার ক্ষেত্রেই সত্যি। পশ্চিমবাংলায় প্রায় 110 থেকে 115টি আসন নতুন মুখ আসতে চলেছে 294 এর মধ্যে। কিন্তু পূর্ব মেদিনীপুরে আমি বলছি 70 থেকে 80% মুখ বদলে যাবে। এই কারণে বদলে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের টিকিটে জিতে আসা এই মানুষগুলোকে ইতিমধ্যে আইডেন্টিফাই করে ফেলেছেন, আইডেন্টিফাই হয়ে গেছেন তারা, এবং তারা যে আগামী দিনে টিকিট পাবেন না এটাও নিশ্চিত হয়ে গিয়েছে। নতুন করে সংগঠন গড়া হয়েছে, নতুনভাবে নতুন যুব, নতুন মাদার, এরকম সংগঠনগুলো ঢেলে সাজানো হয়েছে, সেখানে ডেডিকেটেড লোকদেরকে আনা হয়েছে। এই মানুষগুলোর ওপরে ভরসা করে তৃণমূল পূর্ব মেদিনীপুরের বৈতরণী পার হতে চায়। যদি পূর্ব মেদিনীপুরে বৈতরণী পার হয়ে যায়, এই মানুষগুলো অবশ্যই পুরস্কৃত হবেন, তার মধ্যে কোনো ভুল নেই। কারণ দেখুন, এমনি বিজেপির যা অবস্থা তাতে তারা 40 আসন পেলেই ভরতে যায়, কিন্তু যদি দেখা যায় পূর্ব মেদিনীপুরে ভরাডুবি ঘটেছে তৃণমূলের, তাহলে কিন্তু তৃণমূল যাদের ওপর দায়িত্ব দিয়ে রেখেছে তাদেরকে কিন্তু আর ভরসা করতে পারবে না। তাই যারা দায়িত্ব পেয়েছেন তাদের এখন দায়িত্ব অনেকটাই বেড়ে গিয়েছে যে প্রত্যেকটি আসনে তারা জেতার জন্য লড়াই করবেন, তলায় তলায় বিজেপির সাথে যোগাযোগ করবেন না। ওই দিনে তৃণমূলের ঝান্ডা, রাতে বিজেপি পার্টি অফিসে গিয়ে গোপন মিটিং, এটা যারা করেন না তাদের ওপর দায়িত্বটা অনেক বেশি। আমি আপনাদের একটা ফুল স্ক্রিনে আমি আপনাদের একটা লিস্ট দেখাতে চাই। সেই লিস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের এখানে এতটা খারাপ অবস্থা কেন। আসুন একবার চোখ বুলিয়ে নিই সেই লিস্টে। আমি বলবো একটু ফুল স্ক্রিনে দেখাতে, যাতে আমিও দর্শকদেরকে বলতে পারি বিষয়টা। দেখুন, আমি প্রথম আসন বলছি তমলুক। তমলুকে এখানে জিতেছিল তৃণমূল কংগ্রেস, সৌমেন কুমার মহাপাত্র তিনি জিতেছিলেন। তিনি হারিয়েছিলেন হরে কৃষ্ণ বেরা বিজেপির প্রার্থীকে। এবার আমি বলবো পাঁশকুড়া পূর্ব বিপ্লব রায়চৌধুরী তৃণমূলের জিতেছিলেন। তিনি হারিয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবব্রত পট্টনায়ককে। ময়না আসনটি খুব অল্প মার্জিনে জিতেছিল বিজেপি, জিতেছিলেন অশোক দিন্দা, তিনি হারিয়েছিলেন বলরাম কুমার দোলইকে। এরপরে বলি আমি নন্দকুমারের কথা। নন্দকুমার তৃণমূলের এমনি শক্ত ঘাঁটি, সেখানে সুকুমার দে জিতেছিলেন। সুকুমার দে হারিয়েছিলেন তার নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী নীলাঞ্জন অধিকারীকে। তারপরে আসবো আমরা মহিষাদল আসনটির কথায়। মহিষাদলে তিলক কুমার চক্রবর্তী জিতেছিলেন তৃণমূলের পক্ষে, হারিয়েছিলেন বিশ্বনাথ ব্যানার্জিকে। হলদিয়া আসনটি জিতেছিলেন তাপসী মণ্ডল বিজেপির টিকিটে, এখন তিনি তৃণমূলে জয়েন করেছেন। নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী তথাকথিত জিতেছিলেন, হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
চণ্ডীপুর আসনে সোহম চক্রবর্তী চিত্রতারকা, তিনি জিতেছিলেন, হারিয়েছিলেন বিজেপির পুলক কান্তি গুড়িয়াকে। পটাশপুরে উত্তম বারিক জিতেছিলেন তৃণমূলের টিকিটে। উত্তম বারিক অত্যন্ত শক্তিশালী সংগঠক, তিনি জিতেছিলেন, তিনি হারিয়েছিলেন অম্বুজাক্ষ মহান্তিকে তিনি হারিয়েছিলেন। কাথি উত্তরে জিতেছিলেন সুমিতা সিনহা, তিনি হারিয়েছিলেন তৃণমূলের তরুণ কুমার জানাকে। এবার আসবো আমরা বাঘা ভগবানপুর, আমি অনেক দূর থেকে দেখছি তো দেখতে অসুবিধা হচ্ছে। যাই হোক, ভগবানপুর আসনটিতে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি তিনি জিতেছিলেন, হারিয়েছিলেন অলোকেন্দু মাইতিকে তৃণমূলের প্রার্থী অর্ধেন্দু মাইতিকে। খেজুরি আসনটি একটা সময় তৃণমূলের গড় থাকলেও সেখানকার নেতৃত্বের ব্যর্থতায় তৃণমূল বারবার হারছে। এখানে শান্তনু প্রামাণিক বিজেপির হয়ে জিতেছিলেন, তিনি হারিয়েছিলেন পার্থপ্রতিম দাস তৃণমূলের প্রতিদ্বন্দ্বীকে। কাঁথি দক্ষিণ, এই আসনটিতেই বিজেপির পক্ষে দাঁড়ানোর কথা শুভেন্দু অধিকারী এখান থেকে দাঁড়ালে কি হবে সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। কাঁথি দক্ষিণে অরূপ কুমার দাস বিজেপির প্রার্থী, তিনি হারিয়েছিলেন তৃণমূলের জ্যোতির্ময় করকে। এরপরে আসবো রামনগরে তৃণমূলের অখিল গিরি, অনেক পুরনো নেতা, তিনি জিতেছিলেন, হারিয়েছিলেন স্বদেশ রঞ্জন নায়েককে। আর এগরা আসনে তরুণ কুমার মাইতি, তিনি তৃণমূলের হয়ে জিতেছিলেন এবং তিনি হারিয়েছিলেন অরূপ দাসকে বিজেপির প্রার্থী। এই হলো মোটামুটি চিত্রটা। এইবার আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেক হেভি ওয়েট নাম আছে যাদেরকে আপনারা দেখলেন, যারা রাজ্যের মন্ত্রীও আছেন, এরকম লোকজনও কিন্তু গোপনে আঁতাত করে বসে আছেন বিজেপির সাথে। একদম দায়িত্ব নিয়ে বলছি, সেই মানুষগুলোকে চিহ্নিত করা গিয়েছে। অনেকে দলের বিভিন্ন পদে ছিলেন, সেই পদে থেকে তারা শুভেন্দুর সাথে মিটিং করেছেন, এরকমও খবর আছে। সেই মানুষগুলোকে চিহ্নিত করা হয়েছে, সাংগঠনিক দিক থেকে তো সরিয়ে দেওয়া হয়েছে সেই মানুষগুলোকে। এবার যারা জনপ্রতিনিধি হয়েও তৃণমূলের টিকিটে জিতে বিজেপির সাথে আঁতাত করে বসে আছে, তাদের এবার সরে যাবার পালা। এইবার আমি বলবো শুভেন্দু অধিকারী কেন নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চান না। কারণ তার কাছেও খবর আছে নন্দীগ্রামের হাল খুব একটা ভালো না। কারণ নন্দীগ্রামে তিনি যে জিতেছিলেন ওই 1900 কত মার্জিনে, তার মধ্যে মানে প্রায় 1004 ভোট ছিল সংখ্যালঘুদের, 1004 ভোট ছিল সংখ্যালঘুদের। এই 4000 ভোটের মধ্যে শুভেন্দু অধিকারী 500 ভোটও এবার আর পাবেন না। ফলে এই সংখ্যালঘু ভোট যদি তৃণমূলের দিকে ঘুরে যায়, সেখানে নরেন্দ্র মোদী দাঁড়ালেও জিতবেন না, এই রকম পরিস্থিতি। এটা কিন্তু শুভেন্দুও ভালো করে জানেন। তিনি টার্গেট করেছেন কাথি দক্ষিণ থেকে দাঁড়াবেন বলে, এটা আমাদের কাছে সূত্র মারফত খবর এসেছে। কাথি দক্ষিণ থেকে দাঁড়ালে তাকে হারানো মুশকিল, তাকে গড় বলা যায় একদম। কাথি দক্ষিণ, কাথি উত্তর, এটা হচ্ছে তার গড়, সেখান থেকে হারানো মুশকিল। কিন্তু মানে রাজনীতিতে কোনোটাই অসম্ভব বলে কিছু নেই। রাজনীতিতে এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, সব কিছু সম্ভব। তার মানে কি শুভেন্দু অধিকারী কাথি দক্ষিণ বা কাথি উত্তর থেকে দাঁড়ালে অপরাজেয় হবে না, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। যে নন্দীগ্রাম আন্দোলন থেকে শুভেন্দু অধিকারীর উত্থান, সেই নন্দীগ্রামেই যদি মাত্র 2000-এর কম ভোটে তিনি যেতেন, শতাংশের বিচারে সেটা 1% না, তাহলে বুঝতে পারছেন নন্দীগ্রাম তো তার কর্মভূমি, কর্মস্থল, সেখান থেকেই তার জয়যাত্রা শুরু। সেখানেই মাত্র 1% কমের ভোটে তিনি জিতেছিলেন। কাথি দক্ষিণ হলে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই সেরকমই প্রার্থী দাঁড় করাবে, আর দাঁড় করালে শুভেন্দু অধিকারীর কি অবস্থা হবে বুঝতেই পারছেন। এবার বলি যে নন্দীগ্রাম থেকে কেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা উঠে আসছে। কারণ তৃণমূল নেত্রী গতবার যে স্ট্র্যাটেজিতে ভোট করেছিলেন, এবার কিন্তু স্ট্র্যাটেজি বদল করতে চলেছেন। নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, এবং নন্দীগ্রামে যদি দাঁড়ালে তিনি পুরো পূর্ব মেদিনীপুরটা কিন্তু চষে বেড়াবেন এবং শুভেন্দু অধিকারীকে ওই পূর্ব মেদিনীপুরের মধ্যেই আটকে রাখতে সক্ষম হবেন। শুভেন্দু অধিকারী জয়ের জন্য মরিয়া হয়ে গিয়েছেন, তাকে মুখ্যমন্ত্রী হতেই হবে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। সেই মুখ্যমন্ত্রী হতে গেলে আগে বিধায়ক হতে হবে, কিন্তু সেই বিধায়ক যাতে তিনি ওই একটা এলাকার মধ্যে থেকে যান, তার জন্য কিন্তু
তৃণমূল বিভিন্ন রকম স্ট্র্যাটেজি গ্রহণ করছে। ইতিমধ্যেই মানে শুভেন্দুর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। যারা শুভেন্দুকে ভরসা করেছিলেন যে শুভেন্দুর ঘাড়ে বন্দুক রেখে বা শুভেন্দুর ঘাড়ে পা দিয়ে তারা উপরে উঠবেন, তারা উপরে ওঠা তো দূরের কথা, আরও নিচে নেমে গিয়েছেন। যে 22.5% ভোট বিজেপির কাছে চলে গিয়েছিল বামপন্থীদের, দিকে দিকে সেই ভোট ফিরতে শুরু করেছে বামেদের, বিশেষ করে উত্তরবঙ্গে। পূর্ব মেদিনীপুরও তার ব্যতিক্রম না। পূর্ব মেদিনীপুরেও কিন্তু বামেদের বেশ কিছু ভোট বামে ফিরে যাবে। হয়তো তারা আসন পাবেন না, কিন্তু ভোট শতাংশ তারা বাড়িয়ে নিতে সক্ষম হবেন পূর্ব মেদিনীপুরে। আর এটাই কিন্তু দুশ্চিন্তার কালো মেঘ জমা করে দিয়েছে শুভেন্দুর কপালে। তাই শুভেন্দু এবার চিন্তা করছেন যে কোথায় দাঁড়াবেন, কারণ তার একটা অতীতে ট্র্যাক রেকর্ড আছে, তিনি এক কেন্দ্রে দ্বিতীয়বার দাঁড়াননি কখনো। এবারও নন্দীগ্রাম থেকে তিনি দাঁড়াবেন না, কারণ তার কাছে স্পেসিফিক খবর আছে। যে 1004 ভোট সংখ্যালঘু ভোট তার কাছে গিয়েছিল বিগত নির্বাচনে, সেই 4000 ভোটের মধ্যে 500 ভোটও তিনি এবার সংখ্যালঘুদের কাছ থেকে পাবেন না। তাহলে দাঁড়ালো কি, যদি ধরে নিই 2000ই তার মার্জিন, 2000-এর কিছু কম, তাহলে 2000 থেকে যদি আপনি 3500 বাদ দেন, মানে 3500 থেকে 2000 বাদ দেন, তাহলে 1500 ভোটের ডেফিসিট থাকছে নন্দীগ্রামে শুভেন্দু। তাই তিনি মানে ঠিক করে নিয়েছেন, বা তার দলও ঠিক করেছে হয়তো, যে তিনি নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন না, কারণ দাঁড়ালে হারবেন। আমরা বারবার জোর দিয়ে বলছি না যে কেন ওখানে নরেন্দ্র মোদী দাঁড়ালেও হারবেন, কারণ সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছে। যে সংখ্যালঘু শুভেন্দুর ওপর আস্থা রেখেছিল, সেই সংখ্যালঘুদেরই বারবার আক্রমণ করে গেছেন, কুৎসিত ভাষায় আক্রমণ করে গেছেন শুভেন্দু জেতার পরে। তারপরে নন্দীগ্রামের ডেভেলপমেন্ট বলে কিছু হয়নি, মানুষ কিন্তু সেই অন্ধকারেই রয়ে গিয়েছে, মানুষ কিন্তু উন্নয়নের আলো দেখতে পাননি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, যে উন্নয়নটা করার কথা ছিল নন্দীগ্রামে, সেই উন্নয়নের ধারে কাছ থেকে তিনি যাননি। তিনি সারা রাজ্য চষে বেরিয়েছেন, টেলিভিশনে মুখ দেখিয়েছেন, আদালতের দরজা কড়া নেড়েছেন, কিন্তু তিনি নন্দীগ্রামের দিকে ফিরেও তাকাননি। এই কারণেই হয়তো তিনি একই কেন্দ্রে আর দ্বিতীয়বার দাঁড়ান না, নতুন নতুন কেন্দ্র তাকে বাঁচতে হবে। জানি না আমরা এবার তিনি কোন কেন্দ্র বেছে নেবেন, কাথি উত্তর না কাথি দক্ষিণ, নাকি আবার নন্দীগ্রামেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ান, সেখান থেকে দাঁড়ানোর সাহস দেখাবেন আমি জানি না, কিন্তু তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে যাকে খুশি দাঁড় করাক নন্দীগ্রাম থেকে, তিনি কিন্তু এবার নন্দীগ্রামের সিটটা জিতবেন, এতটাই শিওর হয়ে বলছি আপনাদের। আর নন্দীগ্রাম মামলার কি হলো সে খবর আপনাদেরকে বললাম, কিচ্ছু জানি না আমরা, কোনো জায়গা থেকে কোনো সূত্র খবর পাচ্ছি না, তাই বলতেও পারছি না। আজকে রাত্রিবেলা আমরা একটা বিশেষ অনুষ্ঠান আছি। আমি গতকাল বিহারে গিয়েছিলাম, পাটনায়, কয়েক ঘন্টার সফর ছিল, কয়েক ঘন্টার জন্য বিহারে ছিলাম। সেখানকার বিভিন্ন সাংবাদিকদের সাথে কথা বলেছি, কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সেখান থেকে বিহার ভোটের ফ্যাক্টর কি কি সেটা জানার চেষ্টা করেছি। কে জিতবে কে হারবে সেটা পরের কথা, কিন্তু ভোটের ফ্যাক্টর কি কি, কারা কারা বিহারের ভোটে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াতে চলেছে, সে খবরটা তুলে এনেছি। আমরা আজ রাত্রে সেই অনুষ্ঠানটা আপনাদের দেখাতে চাইছি। আজ রাতে এক্স ফ্যাক্টর বা ভোটের হাওয়া আমরা যে অনুষ্ঠান করি, সেই ভোটের হাওয়া অনুষ্ঠানটা রাত 8টায় দেখতে ভুলবেন না। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।